না, বানানো প্রশ্নের সাজানো উত্তর নয়, এমনকি চোখে চোখ রাখার নাটকও নয়। এখানে তীব্র প্রশ্ন আর তর্কে খুলে যাবে সব মুখোশ। না, খেলা হবে না, প্রশ্ন হবে, তর্ক হবে শির দ্বারা সোজা রেখে। প্রতি সোম থেকে শুক্রবার রাত ঠিক 8টায় 24 আওয়ার্স টিভিতে আমার সঙ্গে দেখুন অনুপম অনলাইন, রংহীন ভাবনার রংবাজি। অফিস যাত্রা এবার আরো সহজ। এসে গেল সিটি রাইডার অ্যাপ বেসড এসি বাস সার্ভিস। অফিস যাত্রার সহজ উপায়, অ্যাপের মাধ্যমে বুক করুন আর নিমেষের মধ্যেই সবটা পেয়ে যান একেবারে হাতের মুঠোয়। বিশদে জানতে ফোন করুন 6292234500 অথবা 6262680000 অথবা 7844860000 নম্বরে। কম খরচে শহর এবং শহরতলির অফিস যাত্রার নিরাপদ ঠিকানা সিটি রাইডার। আজই আমাদের অ্যাপটি ডাউনলোড করুন আর আপনার অফিস যাত্রাকে অত্যন্ত সহজ করে তুলুন। সিটি রাইডার অ্যাপ বেসড এসি বাস সার্ভিস, শুধুমাত্র আপনার জন্য। অনুপম অনলাইন নিবেদন করছে সিটি রাইডার। আপনার অফিস যাওয়ার পথ এবার আরো সহজ। নমস্কার, আমি অনুপম কাঞ্জিলাল। আজকের অনুপম অনলাইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বেশ কিছুদিন আগে আমাদের হয়তো মনে আছে যে দেশের সর্বোচ্চ ন্যায়ালয় মনে করিয়ে দিয়েছিল যে সাংবাদিকদের একটা রক্ষা কবচ আছে, আর গতকাল আবারও দিল্লি হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে এদেশে সংবিধান স্বীকৃত প্রতিবাদের একটা স্বীকৃতি আছে, অর্থাৎ সংবিধান স্বীকৃতি দেয় প্রতিবাদকে, তার সাথে জঙ্গিবাদের গুলিয়ে ফেলাটা একদমই উচিত নয়। সব মিলিয়ে এই রাজ্যের বা এই দেশের সাধারণ মানুষ ঠিক এই মুহূর্তে আদালতের পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে কিছু কিছু সুরাহা পেতে পারেন বলে মনে করছেন, যদিও আমরা জানি এখনো অনেকটা পথ হাঁটতে হবে। কারণ গত 1 বছর ধরে নাগরিক অধিকার যেভাবে লঙ্ঘন করা হয়েছে, যেভাবে মানবাধিকার কর্মী সমাজকর্মীদের জেলবন্দি রাখা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এটা মনে করবার কোনো কারণ নেই যে দেশের এবং বিভিন্ন রাজ্যের শাসক দল হঠাৎ করে তাদের নাগরিক অধিকার ছেড়ে দেবার জায়গাটা প্রশস্ত করতে শুরু করবে, এমনটা মনে করবার কোনো কারণ নেই। আমরা তো এই বিষয়টা সামনে রেখে আজকে একটু আলোচনা করতে চাইছি যে প্রতিবাদ এবং রাষ্ট্রদ্রোহের যে ব্যবধান, সেটা আমাদের দেশের শাসকরা মনে রাখছেন তো। এই বিষয়টাকে সামনে নিয়ে আলোচনা করবার জন্য আজ এই মুহূর্তে যে সমস্ত অতিথিরা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আসুন প্রথমেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন সমাজকর্মী ডক্টর উজ্জয়িনী হালিম, আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন দীর্ঘদিন সাংবাদিকতা করা উদয় বসু, এবং আমাদের সঙ্গে রয়েছেন এ রাজ্যের মানবাধিকার আন্দোলনের খুব পরিচিত মুখ অধ্যাপক সুজাত ভদ্র। আপনাদের সবাইকে আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত। যেহেতু আমরা বারবার মনে করছি যে এদেশে ঠিক এই মুহূর্তে নাগরিক অধিকার কতটা রয়েছে সেটা নিয়ে একটা সংশয় হচ্ছে, বারবার মনে হচ্ছে রাষ্ট্রদ্রোহ আর প্রতিবাদ এগুলো যেন গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। গত 1 বছরে করোনা প্রবাহের মধ্যেও আমরা দেখেছি দেশের নামি দামি মানবাধিকার কর্মী সমাজকর্মীদের জেলবন্দি থাকতে। অন্তত কিছু হলেও এটা স্বস্তির যে ন্যায়ালয় বা আদালত কিছু কিছু পর্যবেক্ষণ জানাচ্ছে যা একটু হলেও সুরাহা দিচ্ছে, কিন্তু সেটাই সব কি, নাকি আরও অনেকটা পথ আমাদের এগোতে হবে? ইতিমধ্যে আইনসভায় যদি আইনগুলো পাল্টে যায় সেটা নিয়েও একটা সংশয় থাকছে। ফলে ঠিক এই মুহূর্তে এই বিষয়টার উপরে আলোকপাত করা অত্যন্ত জরুরি বলে আমাদের মনে হয়েছে। আপনাদের সবার কাছে আলোচনার জন্য আসবো, আপনাদের মতামত নেব। তবে গতকাল যেভাবে দিল্লি হাইকোর্ট তার পর্যবেক্ষণ জানিয়েছে, সেই পরিপ্রেক্ষিতে কি মনে করা হচ্ছে যে একটু হলেও কি স্বস্তির জায়গাটা তৈরি হচ্ছে, আমরা দেখে নিই সেই বিষয়টি ছোট্ট প্রতিবেদন, এবং তারপর আমাদের আজকে যারা অতিথি তাদের সবার কাছে তাদের বক্তব্য শুনবার জন্য আসবো। প্রতিবাদী মানেই জঙ্গি নয়, আদালতের এই পর্যবেক্ষণে আবারও অস্বস্তিতে কেন্দ্রের শাসক দল। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট জেএনইউ এবং জামিয়া ইসলামিয়া
বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যেভাবে গত এক বছর ধরে জঙ্গি আখ্যায়িত করে গ্রেপ্তার করে রাখা হয়েছিল তার বিরুদ্ধে উষ্মা প্রকাশ করে জানিয়ে দিল সংবিধান স্বীকৃত প্রতিবাদ ও জঙ্গি কার্যকলাপের মধ্যে স্পষ্ট ব্যবধান রেখা রয়েছে। কেন্দ্রের শাসক দলের কাছে সেই ব্যবধান রেখা ঝাপসা হয়ে যাচ্ছে কিনা তা নিয়েও কটাক্ষ করেছে দিল্লি হাইকোর্ট। স্বাভাবিকভাবেই এই রায়ের পরিপ্রেক্ষিতে দেশ জুড়ে চর্চা শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে গত এক বছর ধরে বিভিন্ন মানবাধিকার কর্মী এবং সমাজকর্মীদের যেভাবে জেলবন্দি রাখা হয়েছে তা নিয়ে আবার প্রশ্ন উঠতে শুরু করেছে। আদালতের এই পর্যবেক্ষণ দেশের নাগরিক অধিকারের পক্ষে সুলক্ষণ বলেই অনেকে মনে করছে, কিন্তু নাগরিকদের অধিকার সুরক্ষিত করতে আরও অনেকটা পথ এগোতে হবে বলেই পর্যবেক্ষকদের ধারণা। কারণ ইতিমধ্যেই কেন্দ্রীয় শাসক দল নানাভাবে আইন পাল্টাবার প্রয়াস শুরু করতে পারে বলে অনেকেই মনে করছেন। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। আমরা জানি যেভাবে দিল্লি হাইকোর্ট কালকে তাদের বক্তব্য রেখেছে তার পরিপ্রেক্ষিতে একথা মনে করবার যথেষ্ট কারণ আছে যে একটা বোধহয় কোথাও রাষ্ট্রীয় রাস্তা আলগা হওয়ার একটা বার্তা দিতে শুরু করেছে আদালত। অন্তত আমাদের তো আর আদালত ছাড়া ভরসা করবার কোনো জায়গা নেই। এটাও তো একটা আতঙ্কের জায়গা যে বারবার আদালতের শরণাপন্ন হয়েই আমাদের নাগরিক অধিকারগুলো নিয়ে নিতে হচ্ছে বা নাগরিক অধিকার সুরক্ষিত করবার কথা ভাবতে হচ্ছে। গোটা বিষয়টা যেখানে দাঁড়িয়ে রয়েছে, আবারও বলি, গতকাল দিল্লি হাইকোর্ট যে পর্যবেক্ষণ জানিয়েছে তাতে তারা বলেছে যে প্রতিবাদ করা সংবিধান স্বীকৃত, যে কোনো মানুষ তার নাগরিক অধিকার বিষয় নিয়ে প্রতিবাদ করতে পারে, ছাত্ররা প্রতিবাদ করতে পারে। প্রতিবাদ করবার অধিকারটা কখনোই রাষ্ট্রদ্রোহের মধ্যে পড়ে না। অর্থাৎ কোথায় রাষ্ট্রদ্রোহ আর কোথায় সংবিধান স্বীকৃত প্রতিবাদ, এটার একটা ব্যবধান রেখা পরিষ্কার টানা আছে সংবিধান অনুযায়ী। আমাদের প্রশাসক, দেশের প্রশাসক যারা, রাজ্যের প্রশাসক যারা, অনেক সময় সেটা ভুলে যান এবং ভুলে যান বলেই নাগরিক অধিকার বারবার খর্বিত হতে থাকে, যেটা আমরা গত এক বছর ধরে বারবার উল্লেখ করছি, হতে দেখেছি। দেশের প্রথম সারির মানবাধিকার কর্মীরা যেভাবে জেলবন্দি থেকেছেন দিনের পর দিন, তাতে সন্দেহ বাড়ছিল। কিন্তু তারপরেও প্রশ্ন থাকছে, গতকাল দিল্লি হাইকোর্টের এই পর্যবেক্ষণের পরে যেভাবে ইউএপিএ আইনের দোহাই দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ধরা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট যখন তার উষ্মা প্রকাশ করলো, তারপরেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা এতে সন্তুষ্ট নয়, তারা সুপ্রিম কোর্টে যাবেন গোটা বিষয়টা নিয়ে। ফলে ওই যে বললাম, স্বস্তির কোনো জায়গা নেই। আমাদের লাগাতার এই চাপটা, নাগরিক সচেতনতার বিষয়টাকে চালিয়ে যেতে হবে, তা না হলে আবার হয়তো ঘুরে ফিরে একই জায়গায় আমাদের আসতে হবে। আলোচনা করবো, আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন সুজাত ভদ্র, মানবাধিকার আন্দোলনের খুব পরিচিত মুখ। আমি সুজাতদার কাছে প্রথম যাব। সুজাতদা, গত এক বছর ধরে যেভাবে দেশের প্রথম শ্রেণীর মানবাধিকার কর্মীদের গ্রেপ্তার করে রাখা হয়েছিল এবং তারপরে যে যে ঘটনাগুলো ঘটছিল তার পরিপ্রেক্ষিতে আমাদের আশঙ্কা ক্রমশই জাগছিল যে কোথাও বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করবার জন্য উঠে পড়ে লাগছে না তো দেশের শাসক দল। সেই পরিপ্রেক্ষিতে পরপর দুটো রায়ের কথা আমরা জানলাম। দেশের সর্বোচ্চ ন্যায়ালয় মাত্র কিছুদিন আগে সাংবাদিকদের রক্ষা কবচ থাকবার কথা মনে করিয়ে দিয়েছিল, আর গতকাল জানিয়েছে যে প্রতিবাদ মানেই রাষ্ট্রদ্রোহ নয়। কোথাও কি মনে হচ্ছে যে একটা সুরাহার রাস্তা বেরোতে পারে, নাকি আশঙ্কাটা থেকেই যাচ্ছে যে আবারও অন্য পথে, যেহেতু এখন শাসক দল আইন পাল্টাবার পথও তৈরি করতে পারে, এমন একটা আশঙ্কার জায়গা থাকছেই? সুজাত ভদ্র। দুভাবে দেখা যেতে পারে। নিঃসন্দেহে সুপ্রিম কোর্টের বিচারপতিদের 3 বিচারপতির রায় এবং এই হাইকোর্টের 3 জনের পরিপ্রেক্ষিতে, নাতাশার ক্ষেত্রে এবং আসিফ তানহা এবং কলিতার প্রশ্নে বিচারপতিরা যে রায়গুলো দিয়েছেন, তা গণতন্ত্রের, যে আমাদের সংবিধান সম্মত গণতন্ত্রে তার অনেক ত্রুটি বিচ্যুতি আছে, তাকে শক্তিশালী করবে, তার বুনিয়াদকে শক্তিশালী করবে। এবং আমরা দীর্ঘদিন ধরে বলে যে এগুলো কলঙ্কিত আইন, দানবীয় আইন। সে আইনে রাজনৈতিক বিরোধীদের গ্রেপ্তার করে কারাগারের ওপারে নিক্ষেপ করে দেওয়া এবং তারপর ভুলে যাওয়া। এখনো মনে রাখবেন, এই মামলায় গ্রেপ্তার হয়ে আছে উমর খালিদ। তাকে
24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা 19 ঘন্টা সেলে রাখা হয়, মিশতে দেওয়া হয় না। সেখানে তার একটা বক্তব্য হচ্ছে ঘৃণার বদলে আমি ভালোবাসা দেবো, যেটা নাকি রাষ্ট্রদ্রোহী তার স্লোগান হিসাবে, দেশ বিরোধী স্লোগান হিসাবে ধরে নিয়ে তাকে পুড়ে দেওয়া হয়। আসামে অকল গগৈ একই ধরনের কার্যকলাপ গণ আন্দোলনের পরে তাকে জেলে রাখা হয়েছে, জেল থেকে সে বিধায়ক হয়েছে। ভীম কোরেগার কথা আপনি উল্লেখ করলেন, 16 জন অনেকেই আমার একেবারে ব্যক্তিগত স্তরে সহকর্মী, একসাথে আমরা আন্দোলন করেছি, বেরিয়ে আবার তারা করছে, ফলে তারা সবাই আটক হয়ে আছে। পশ্চিমবাংলার জেলে একাধিক জন আটক হয়ে আছে। তো আইনটা জাজমেন্টটা একটা মর্মবস্তু আছে, দুটো জাজমেন্ট আমি খুঁটিয়ে পড়েছি। পুরো জাজমেন্টের মধ্যে 3টে দিক খুব আলোচনার জন্য। একটা হচ্ছে সরকার যা বলছে তা কোর্ট সাধারণভাবে নিচের আদালত মেনে নিচ্ছে, তার বিচার বিভাগীয় মনস্কতা সে প্রয়োগ করছে না, এইটাকে ভর্ৎসনা করা হচ্ছে। দ্বিতীয়, প্রতিবাদ আন্দোলন সংবিধান সম্মত, আমাদের সংবিধানের 19 নম্বর অনুচ্ছেদে সংগঠন করবার, সমাবেশ করবার, প্রতিবাদ করবার, অবশ্যই অহিংসভাবে করবার অধিকার দেয়া আছে। তা এই ধরনের মামলা দেওয়ার ফলে তা খর্বিত। 3 নম্বর বলা হয়েছে এমন একটা আইনে তাদের পরবর্তীকালে জড়ানো হয়েছে, যেটা হচ্ছে রাওলাট আইনের থেকেও খারাপ, টাডা পোটা তার থেকেও খারাপ ইউএপিএ, আনলফুল প্রিভেনশন অ্যাক্টিভিটিস অ্যাক্ট 1967 সালের একটা গৌণ আইনকে তার মধ্যে টাডা পোটার যাবতীয় ধারা উপধারাকে ঢুকিয়ে দিয়ে একটা ভয়ঙ্করতম আইন বা বিশেষ আইন বা কোর্ট আনকোর্ট সন্ত্রাসবাদ বিরোধী আইনে রূপান্তর করা। ইউনাইটেড নেশন থেকে শুরু করে সবাই এই আইনের বিরোধিতা করে দিচ্ছে। এই আইনটাকে প্রয়োগ করার আর কোনো কারণ, কোনো এভিডেন্স নেই, কোনো তথ্য নেই, কোনো প্রমাণ নেই। এইটাকে ধরে ধরে বিচারপতিরা দেখিয়েছেন। ওয়াটারলির যে মামলা আছে তাতে দেখা যাবে যে বিচারপতিরা যে দোষী কি নির্দোষের আগে এভিডেন্সটাকে সে বিচার করতে পারে। এভিডেন্স বিচার প্রাইমা ফেসি প্রাথমিকভাবে সুজাত সন্ত্রাসবাদী কিনা, সুজাত সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত কিনা, এরকম যে এভিডেন্স যখন সরকার পক্ষ দেবে, আদালতের একটা অধিকার থাকে বিচার করা প্রাইমা ফেসি ভাবে আমি আছে কিনা, বেল অ্যাপ্লিকেশন যখন, জামিনের অ্যাপ্লিকেশন যখন হবে, আমি প্রকৃত অপরাধী কিনা, আরো কত এভিডেন্স আছে, সেগুলো বিচার হবে না, প্রাথমিকভাবে বিচার হবে। ধরে ধরে বিচারপতিরা দেখিয়েছেন যে কলিতার প্রশ্নে হোক, তানহার প্রশ্নে হোক, বা আজ যারা গ্রেপ্তার হয়েছেন তাদের ক্ষেত্রে কোনো এভিডেন্স, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাতে কিছু তথ্য এবং বড়দের একটা সিম কার্ড একজনকে দেওয়া হয়েছে, একদম, যার সাথে ভারত সন্ত্রাসবাদের কোনো যুক্ত নয়, কোনো আর্মস পাওয়া যায়নি, কোনো এমন কোনো অ্যাক্টিভিটি দেখানো হয়নি যা সন্ত্রাসবাদ বিরোধী অ্যাক্টিভিটি, সন্ত্রাস অ্যাক্টিভিটি দেখানো হয়নি, দেখাতে পারেনি। কোর্ট লিখছে খালি বাগাড়ম্বর, এত পাতার সরকারি ট্যাক্সের পয়সায় প্রায় 9000 পাতার চার্জশিট, পুরো হচ্ছে বাগাড়ম্বর, শুধুমাত্র কিছু কিছু কথাবার্তা, কিছু স্লোগান, কিন্তু বাস্তবে স্পেসিফিক নির্দিষ্ট যে তথ্য প্রমাণ দিয়ে দেখানো সুজাত এইভাবে যুক্ত একটাও দেখাতে পারিনি। ফলে ওই আইনটা প্রয়োগই একেবারে সর্বনেশে প্রয়োগ, এবং এইভাবে মুড়ি মুড়কির মতো ওই আইন প্রয়োগ করা ভয়ঙ্কর খারাপ। একটা লাইন ওরা যোগ করছেন, ইউএপিএ আইনটা হচ্ছে পুরোপুরি ডিফেন্স অফ ইন্ডিয়ার সাথে রিলেটেড। ভারত আক্রান্ত, ভারত বিপদে পড়েছে, ভারতকে চক্রান্ত করে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এখন যদি ঘটনা ঘটে তাহলে ইউএপিএ প্রয়োগের একটা প্রাসঙ্গিকতা থাকে। কিন্তু একটা আন্দোলন হচ্ছে সিএ বিরোধী, এনআরসি বিরোধী, শুধুমাত্র উত্তর পূর্ব অংশে বিক্ষোভ হচ্ছে, তার জন্য এই আইনটা প্রয়োগ করে দেওয়া। এই আইন শুধু নয় অনুপম, এর সঙ্গে পিলখার মামলা দেখুন, সেই ডাক্তার যাকে ন্যাশনাল সিকিউরিটি প্রিভেন্টিভ আইনে ধরা হয়েছিল, এলাহাবাদ হাইকোর্ট অসাধারণ রায় দিয়েছেন, করে কাপিল খাকে ছেড়ে দিয়েছেন।
আপনি দেখুন, আপনাদের মতো সাংবাদিক মণিপুরে সামান্য বিজেপির কোন নেতার বিরুদ্ধে কিছু লিখেছে কাগজে, তাকে ন্যাশনাল ট্র্যাক্টে গ্রেপ্তার করা হয়েছে। সিডিশন অ্যাক্ট 2014 সাল থেকে মুড়ি মুড়কির মতো যে কিছু বলবে তাকে সিডিশন বলা হচ্ছে। যদি 1962 সালে কবে 62 সাল কেদারনাথের রায়ের ফলে সেটাকে লিমিট করেছে, যে ব্রিটিশ আমাদের সিডিশন আইনটা চালু করেছিল সেই ইনল্যান্ড নেই, এবং যে কোনো প্রোটেস্টটাকে ক্রিমিনালাইজ করে দাও, যে কোনো আন্দোলনটাকে অপরাধ হিসেবে দেখাও, এবং জনমানুষে একটা বিচ্ছিন্ন করে বিরোধীদের। এইটা হচ্ছে এই আইন, এই ব্যাখ্যাটা বিচারপতিরা তুলে ধরেছেন। ওরা বলছেন গণতন্ত্র কখন বিপজ্জনক হয়, গণতন্ত্র তখনই বিপজ্জনক হয় যখন তুমি শুধুমাত্র একটা তকমা দিয়ে সন্ত্রাসবাদী বলে দিনের পর দিন জেলের মধ্যে ঢুকিয়ে দিতে পারো। আমি যোগ করি, দুজন ইন্টারন্যাশনাল বেস্ট সেলার একটা বই দুজন লিখেছেন আগের বছরে, বেস্ট সেলার তারা, হাউ ডেমোক্রেসি ডাই, ডেমোক্রেসি মরে যায় কি করে। তার বড় কারণ হচ্ছে যে ক্ষমতায় থাকে সে সমস্ত স্বাধীন সংস্থাগুলো যেটা চেক অ্যান্ড ব্যালেন্সের কাজ করে আমরা সংবিধান সম্মতভাবে, সেইগুলোকে ধ্বংস করে দেয় বা ওয়েপন হিসেবে ব্যবহার করে, মিডিয়ার এক অংশকে ওয়েপন হিসেবে ব্যবহার করে, এবং বিরোধী যারা তাদের অস্তিত্ব, তাদের প্রতিবাদ করার বৈধতাকে যারা অস্বীকার করে, এবং যারা সহজেই নাগরিক অধিকারকে খর্ব করতে উদ্যত হয় এবং হিংসার প্ররোচনা দেয়। প্রত্যেকটা আমাদের দেশের এই মুহূর্তে অটোক্র্যাটিক যারা ক্ষমতায় এসছে, যারা অটোক্র্যাট ইলেক্টেড বলা হচ্ছে, এই অটোক্র্যাট ইলেক্টেড একের পর এক এটা ব্যবহার করছে। এই আদালতের এই রায়, সুপ্রিম কোর্টের আগের রায় এবং কাপিল খান ওপর রায় ধীরে ধীরে নাগরিক অধিকারটাকে অনেক বেশি সুরক্ষার দিকে নিয়ে যাচ্ছে, যেটা শুভ লক্ষণ। সুপ্রিম কোর্টের রায় বাধ্যতামূলক, কিন্তু হাইকোর্টের রায় সমস্ত কোর্টের ওপর বাধ্যতামূলক নয়, এটা পার্সুয়েসিভ ভ্যালু আছে, অবশ্যই আন্দোলনকে শক্তিশালী করবে। কিন্তু সরকারের টেন্ডেন্সি দেখুন, রায় বেরোবার সঙ্গে সঙ্গে খুঁটিয়ে পড়ার আগেই বলেছে আমরা সুপ্রিম কোর্টে যাব এবং সুপ্রিম কোর্টে গিয়ে আমরা চ্যালেঞ্জ করব। আপনারা এখানে যখন কোর্ট আনকোর্ট হেভিওয়ারটা বেল পেলেন, হেভিওয়ারদের কয়েক ঘন্টা জামিন ইচ্ছা করে আটকে রেখে দিয়ে মাঝরাতে হাইকোর্টে তাদের জামিনটার উপর রদ করে দেওয়া হলো। অ্যাজ ইফ একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে জামিন পেলেও আমি সিবিআই দপ্তরে আটকে রেখে দেবো, জামিনটা দেবো না, মাঝরাতে শুনানি করব, হাইকোর্ট থেকে একটা ফেভারেবল অর্ডার পেয়ে যাব যাতে তারা আবার হেফাজতে থাকতে পারে। এখন অবধি আমি জানি না যে এরা ছাড়া পেয়েছে কিনা সুপ্রিম কোর্টে, বলে এদের নানা অজুহাতে এখনো তিহার জেলে আটকে রেখে দেওয়া হয়েছে কিনা, ওদের ছেড়ে দেওয়া উচিত, এবং তারপর যা চ্যালেঞ্জ হবে, যখন হবে যা হবে তখন পরবর্তীকালে আইনি পদক্ষেপ হবে। আপাতত এই। আমি উজ্জয়িনীর কাছে আসবো। উজ্জয়িনী, আপনি শুনলেন যে যে রায়টা দেওয়া হয়েছে সেই রায়ের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে যাবার প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এত বড় একটা রায় যার মধ্যে সারবত্তা নেই বলে হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানিয়ে দিচ্ছে যে এর মধ্যে কোনো সারবত্তা নেই, আপনি যেটা বলছেন সেটা প্রমাণ, এত বড় একটা চার্জশিট দিয়েছেন তার মধ্যে কোনো প্রমাণ নেই, এরপরেও না দমে কোথাও কি মনে হচ্ছে যে আসলে যেটা আমাদের আশঙ্কা ছিল যে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার প্রক্রিয়াটা থেকে শাসক সরছে না বা রাষ্ট্রের যারা তারা কিছুতেই বিরত হচ্ছে না, ফলে আমাদের নাগরিক সচেতনতা, নাগরিক আন্দোলনের চাপটা বজায় রাখা ছাড়া কোনো উপায় নেই? হ্যাঁ, সে তো বটেই। নাগরিক আন্দোলনের অনেক আইন পরিবর্তন এবং নাগরিক আন্দোলনের ফসল অনেক সরকারকে অনেক মত পরিবর্তন করতে বাধ্য করে। এই যে আজকে আমরা ধারাবাহিকভাবে সুজাতা বাবু খুব ভালোভাবেই বললেন ঘটনাগুলো দেখছি, আমি ছোট্ট একটা যোগ করব যে সিদ্দিক কাপান যাকে ইউএপিএ ধারাতেও বন্দী করা হয়েছিল তাকেও ছেড়ে দেওয়া হয়েছে, কারণ তার বিরুদ্ধে কোনো চার্জশিটই ফাইল করতে পারেনি, মানে কেসটাই ডিসমিস হয়েছে। যে 6 মাস হয়ে গেছে তার বিরুদ্ধে ইউএপিএ ধারাতে তাকে হাথরাসের ঘটনা যখন তিনি কভার করতে যাচ্ছিলেন তাকে গ্রেপ্তার করা হয়, তারা জেলে ছিলেন। এখানে একটা বিশেষ দ্রষ্টব্য আপনার কথাতে যাওয়ার আগেও বলবো, আমাদের এই 3 জন মহিলা বা সিদ্দিক কাপ্পান, কেউ 12 মাস, কেউ 9 মাস বিচারের নামে তারা জেলে বাস করছেন। এনাদের এই তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা বা অনেক বয়স্ক যারা বিভিন্ন কর্মী যারা জেলে রয়েছেন,
বিচার চলছে এবং জেলে রয়েছেন, সেটাই বা কি ধরনের গণতন্ত্র স্বাস্থ্যের একটা বার্তা দেয়, সেটাও একটা বড় বিষয়। যে 12 মাস, যে 9 মাস এনারা যে পার্টিকুলারলি যদি সিদ্দিক কাপ্পানের কেসটা নেন, আজকে কেস ডিসমিস হয়ে গেছে, কিন্তু উনি অক্টোবরে অ্যারেস্টেড হয়েছিলেন, আজকে কেস ডিসমিস হয়ে গেল চার্জশিটই ফাইল করতে পারলো না বলে। এরপরে তারাও যদি সুপ্রিম কোর্টে যায় সেটা, বা মথুরা কোর্টে হয়েছে, যদি হাইকোর্ট সুপ্রিম কোর্ট কথা, কিন্তু পুলিশ চার্জশিট দিতে পারছে না, অথচ 9 মাস করে তাদেরকে ধরে রাখা হচ্ছে। এর থেকে তো এটাও মনে হতে পারে যে যেখানেই আন্দোলন হচ্ছে সেই আন্দোলনগুলোকে, যেটা সুজাতা বাবুও বললেন, আন্দোলনগুলোকে খানিকটা হিংসাত্মক চেহারা দেওয়ার জন্য, আন্দোলনগুলোকে দমিয়ে দেওয়ার জন্য, বা যেখানে মানবাধিকারের সেই হলো যাতে মানুষের সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে, সেই জন্য সাংবাদিকদের উপরে নানান ভাবে প্রশাসনিক এবং সরকার থেকে আঘাত নেমে আসছে। সেই ক্ষেত্রে যেটা আপনি বললেন যে আমাদের কাছে রয়েছে একটা, আমাদের কাছে উপায় রয়েছে যে আমরা কোর্টের কাছে যাব, আমরা ন্যায় বিচার চাইতে আমরা কোর্টের দ্বারস্থ হতে পারি। এখন সুপ্রিম কোর্টে তো সরকার যেতেই পারে, সরকারের সে অধিকার রয়েছে, কিন্তু এটা বেসলেস একটা জিনিস। আজকে হাইকোর্টে যদি আমি একটু পড়েছি, অতটা হয়তো সুজাতা বাবুর মতন ডিটেলে পড়িনি, কিন্তু 4-5 পাতা পড়ে যা বুঝলাম যে পয়েন্ট বাই পয়েন্ট হাইকোর্ট ইউএপি এর সাথে কোনোভাবেই সম্পর্কযুক্ত হতে পারে না, কোনোভাবেই। সুতরাং সেই ক্ষেত্রে এটাকে নিয়ে কোন মেরিটে সুপ্রিম কোর্টে যাচ্ছেন। এবং একটা কথা আমি জানি না, আপনারা আরো বিশেষজ্ঞরা আছেন, ভালো করে বলবেন, যত কেস লড়া হয়, যত আমাদের সলিসিটর জেনারেলরা গিয়ে সেখানে আর্গুমেন্ট করেন ইত্যাদি, সমস্ত কিছুর মধ্যেই তো পাবলিক মানি ইনভলভ। পয়সাটা কে দিচ্ছে? এই যে এত সমস্ত কিছু কেস হচ্ছে, যে কেসগুলোর হয়তো অর্ধেকের বেশি কেসই নেই, সেই সমস্ত কেস, অবাঞ্ছিত কেস, সিডিশন নিয়ে আজকেই স্বরূপ রাম বলে বোধহয় একজনকে, সে ফেসবুকে একটা ফেক নিউজ পোস্ট করেনি, সে ফরওয়ার্ড করেছিল, বলে তাকে সিডিশন আইনে গ্রেফতার করা হয়েছিল, দিল্লি হাইকোর্ট থেকেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে এই কথা বলে যে এইটাকে সিডিশন বলা যায় না, যে কোনো কিছুকে সিডিশন বলা যায় না। যদি কোনো ভয়েস অফ ডিসেন্ট থাকে সেটাকে থামিয়ে দেওয়ার জন্য, সেটাকে কোয়াইট করার জন্য একটা সিডিশন চার্জ আনা যায় না। আজকে এটা দিল্লি হাইকোর্ট আবার বলেছে। তো বারবার হাইকোর্ট বলছে, কিছুদিন আগে সুপ্রিম কোর্ট বলেছে, হাইকোর্ট বলছে, হাইকোর্ট অন্যভাবেও বলছে, যেটা আপনি প্রথমেই বললেন যে টেরোরিজম এবং প্রোটেস্ট, এই দুটোর মাঝখানে একটা সুস্পষ্ট সীমারেখা রয়েছে। আমাদের প্রোটেস্ট করার, ন্যায়সঙ্গত শান্তিপূর্ণ প্রোটেস্ট করার অধিকার রয়েছে, তারপরেও যদি সরকার এই কেস নিয়ে আপনার চলতেই থাকে, সুপ্রিম কোর্ট বা সুপ্রিম কোর্টের পরে আরো কোনো বেঞ্চ, লোয়ার বেঞ্চ থেকে আপার বেঞ্চ ইত্যাদি ইত্যাদি, তো তাহলে সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে হতেই পারে। একদম এখানেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা সেই প্রশ্নটা তো অবশ্যই আসছে, কারণ আমাদের দেশের শাসকবর্গ যা করছে সেটা রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া করছে, এটা ভাবার বোধহয় খুব একটা কারণ আমরা খুঁজে পাই না। আমি আসবো, আমাদের সঙ্গে আজকে রয়েছে পার্থ মুখোপাধ্যায়, একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে তিনি আজকে এখানে উপস্থিত রয়েছেন। আমি পার্থবাবুকে জিজ্ঞাসা করবো, পার্থবাবু, যে ইউএপিএ আইন, এইরকম একটা আইন, সুজাতদা বলছিলেন ভয়ঙ্কর আইন, এই আইনগুলো আমাদের একটা গণতান্ত্রিক দেশে থাকবে কেন? এবং এক্ষেত্রে তো কংগ্রেস দায় এড়িয়ে যেতে পারে না, কারণ এই আইনটা তৈরির সময় কংগ্রেসের দায় রয়েছে, কংগ্রেসের সময় এই আইন তৈরি হয়েছে। অনুপম বাবু, দেখুন, প্রত্যেককে শুভ সন্ধ্যা। আমাদের ভারতবর্ষের সংবিধান যদি আমরা দেখি, 395 খানা তাতে আর্টিকেল আছে, এবং মোটামুটি 22টা সেটা বিভক্ত, এবং এই সংখ্যা মোটামুটি ইংরেজি ভাষা 1,17,369 খানা শব্দ ব্যবহার করা হয়েছে। এই সংবিধানে প্রধান যেটা বলা হয়েছে মানুষের বিভিন্ন অধিকারের কথা, সেটা খাদ্যের অধিকার হোক, স্বাস্থ্যের অধিকার হোক, শিক্ষার অধিকার হোক, কিন্তু সবচেয়ে বেশি মানে প্রধান, সংবিধানের প্রধান যেটা কথা, সেটা হচ্ছে, যেটা নির্যাস, সেটা হচ্ছে মানুষের বক্তব্যের স্বাধীনতা, অর্থাৎ ফ্রিডম অফ স্পিচ। কেননা মানুষের ফ্রিডম অফ স্পিচটাই যদি না থাকে, তাহলে বাকি সমস্ত অধিকার থাকলেও সে অধিকার অনেক লঘু হয়ে যায়। হ্যাঁ, এখানে আপনি প্রথমেই যেটা বললেন মুখবন্ধে, যে আমাদের দলের সময় তো, এই সময়ও তো আইনটা হয়েছিল 100 বার, এটা তো অস্বীকার করে লাভ নেই। দেখুন, একটা দেশে সরকার চালাতে গেলে, তা সে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাই হোক, সংসদীয় রাষ্ট্র ব্যবস্থাই হোক, সেই রাষ্ট্র যখন অনেকগুলো ঘটনার সম্মুখীন হয়েছে, এটাও তো অস্বীকার করে লাভ নেই। আমাদের দেশে যে পরিমাণ বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বা হিংসা আমরা দেখি,
সামাজিক হিংসা সবচেয়ে বড় কথা আমাদের দেশে। রাজনৈতিক হিংসা, সামাজিক হিংসা, অর্থনৈতিক উন্নয়নের যে তারতম্য, এই সমস্ত যে ব্যাপারগুলো, এইগুলো সবগুলোই যে ইচ্ছাকৃত সব কিন্তু তা নয়। আবার ইচ্ছাকৃত ছাড়াও এর পেছনে আরো অন্য অনেক কারণ আছে, অনেক সামাজিক কারণ আছে, এর প্রেক্ষাপট এবং পরিপ্রেক্ষিত বিভিন্ন আছে। ফলে একটা সরকারকে অনেক কিছু ব্যবস্থা নিতে হয়, তবে যেটা বলার সেটা হচ্ছে যে সেই ব্যবস্থাগুলো আমি কখন কিরম ভাবে নেব, সাধারণ মানুষের উপরে যেন অধিকার, তার অধিকারে যেন খর্ব না হয়। যেমন এখানে আমার স্বীকার করতে কোনো বাধা নেই, কারণ আমরা একটা জাতীয়তাবাদী দল হিসেবে আমরা তো এটা স্বীকার করেছি যে 1975 থেকে 77 সালে এমার্জেন্সির সময় যে ঘটনাগুলো ভারত ঘটেছে, আমরা তার জন্য দায়ী এবং তার জন্য আমরা ক্ষমা প্রার্থনাও করেছি, কারণ এই জিনিসগুলো আমাদের সময়ই হয়েছে, আমরা তো এতে পারি না। এবং পার্থবাবু, এটাও তো ঠিক যে এই ইউএপিএ আইন নিয়ে বারবার এখন অন্তত রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীও বলছেন যে অপপ্রয়োগ করা হচ্ছে, মানুষের উপরে ভুল করে প্রয়োগ করা হচ্ছে। এগুলো কিরকম একটা পরিহাসের মতো। যে আইনটা তৈরি করেছিল কংগ্রেস, কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে সেই আইনের বিরুদ্ধে তার অপপ্রয়োগ নিয়ে আজকে তাদের বলতে হচ্ছে। না দেখুন, ব্যাপার হচ্ছে, দেখুন আপনাকে ধরুন একজন ডাক্তার বললো যে 2 চামচ করে ব্র্যান্ডি খাবেন, তারপরে একটা মানুষ এখান থেকে হতে হতে দেখা গেল 5 বছর বাদে তার সিরোসিস অফ লিভারে মারা গেল, তাহলে মানুষ কি তাহলে সেই ডাক্তারটাকে দোষ দেবে? কথাটা সেটা না, কথা যে আমি অপপ্রয়োগ করবো, কতখানি অপপ্রয়োগ করব। অপপ্রয়োগও হবেই, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো সময় এটা দেখা যায়, আপনি অপপ্রয়োগ 100 ভাগ আটকাতে পারবেন না। কিন্তু কথাটা হচ্ছে বর্তমান রাজত্বে এই নরেন্দ্র মোদী সরকারের আমলে যে পরিমাণ অপপ্রয়োগ হচ্ছে, এটা মানে পৃথিবীর ইতিহাসে বিরল। আমি একটা আপনাকে সামান্য ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এটা আজকের ঘটনা থেকে একটু সরে। সেটা হচ্ছে যে গতকালই নিউ ইয়র্কের অ্যাক্সেস নাও বলে একটা সংস্থা আছে, যারা পৃথিবীর বিভিন্ন দেশে মানুষের বক্তব্যের অধিকার এই সমস্ত গুলো নিয়ে ওরা কাজ করে। সেখানে তারা দেখাচ্ছেন যে 2020 যে ক্যালেন্ডার ইয়ার, সেইখানে সারা পৃথিবীতে মোট 155 বার ইন্টারনেট পরিষেবা সরকারের দ্বারা ব্যাহত হয়েছে বা বন্ধ করা হয়েছে। এবং সবচেয়ে লজ্জার কি জানেন, এই 155টির মধ্যে সবচেয়ে বেশি 109টি বন্ধ হয়েছে কোন দেশে জানেন? পাকিস্তান নয়, চীন নয়, রাশিয়া নয়, কোনো কমিউনিস্ট কান্ট্রি যেটা আমরা মনে করি সাদা নয়, এটা হয়েছে আমাদের ভারতবর্ষে। 155 বারের মধ্যে 109 বার ইন্টারনেট কানেকশন ব্যাহত করা হয়েছে সরকারের দ্বারা ভারতবর্ষে, এবং তারপরে দ্বিতীয় ইয়েমেন 6 বার। আপনি তাহলে চিন্তা করুন প্রথমের সঙ্গে দ্বিতীয়র কতখানি তফাৎ। তো আমরা এরকম একটা পরিপ্রেক্ষিতে রয়েছি। এখানে যে কথাটা উঠে আসছে, যেটা দিল্লি হাইকোর্ট যে রায়টা দিয়েছেন, জাস্টিস সিদ্ধার্থ মৃদুল এবং অনুপ ব্রাহ্মণী, এই দুজনকে অশেষ ধন্যবাদ। কেন মানুষ হয়তো একটা সময় বিচার ব্যবস্থার উপরেও কিছুটা যেন সন্দিহান হয়ে উঠছিল, এটা তো অস্বীকার করে লাভ নেই। যদিও সেটা যদি আলটিমেটলি হয়, ঘটে, তাহলে সেটা খুব দুঃখের ব্যাপার। এখানে তারা একটা খুব ইন্টারেস্টিং অবজারভেশন দিয়েছেন, সেটা হচ্ছে যেটা বলছিলেন আমাদের উজ্জয়িনী হালিমও যেটা বলছিলেন, যে মানুষের বক্তব্য মানে একটা এবং দেশদ্রোহ, এইটার মধ্যে একটা সীমারেখাটা কিন্তু কোনো থিন লাইন নয়, রেখাটা একটা ব্যাপক বিশাল তফাৎ। এই তফাৎটাই কিন্তু এই বর্তমানে নরেন্দ্র মোদী সরকার একটা থিন লাইনে নিয়ে চলে আসছে। এবং কোর্ট যেটা বলেছে যে নরেন্দ্র মোদী সরকারের, ওরা যেটা যে কথাটা ইউজ করেছে যে ইগারনেস, অর্থাৎ মানুষের অধিকার খর্ব করার এই ইগারনেসের জন্য যেটা হয়েছে, যে এই যে দুটো অবস্থান, অর্থাৎ মানুষের নিজেকে ব্যক্ত করার অধিকার এবং দেশদ্রোহ, এই যে ডিফারেন্সটা ওরা ইউজ করেছে, ইট ইজ গেটিং ব্লার্ড, এই কথাটা ইউজ করেছে, অর্থাৎ এটা আবঝা ঝাপসা হয়ে যায়। এই অবস্থান আমাদের ভারতবর্ষে আজকে হয়েছে। এছাড়া আপনি দেখুন না, আপনার লাক্ষাদ্বীপে আয়েশা সুলতানার ক্ষেত্রে যেটা করা হয়েছে, একদম বারবার এগুলো আমরা বারবার দেখছি, এগুলো আমরা বারবার দেখছি বলেই আমাদের আশঙ্কার জায়গাটা তৈরি হচ্ছে। কাফিল খানের ক্ষেত্রে হয়েছে। অথচ দেখুন আমি বলছি, আমি কয়েকটা নাম বলছি, বিজেপি মানে যে ঘটনাটা ঘটেছে সেটা তো দিল্লি মানে রাইটের ক্ষেত্রে বলা হয়েছে। দেখুন আইনে যেটা বলছে যে আপনি বলতেই পারেন যে আমি একটা বিপ্লব করব, আপনি বললেই কিন্তু এটা অপরাধ হয় একদম। আমরা কেউ বিপ্লব করতে না, এখানে জাস্ট আমাকে জাস্ট 20 সেকেন্ড আমি বলছি। অথচ আমি বলছি ধরুন কপিল মিশ্র, অনুরাগ ঠাকুর, পারভেজ ভার্মা, এরা যে ধরনের কথাগুলো বলেছেন, এবং তার 24 ঘন্টার মধ্যে কিন্তু দিল্লিতে এই রাইট গুলো সংঘটিত হয়েছে। আইনে যেটা বলছে যে তাদের সঙ্গে তাদের পরবর্তী যে কনসিকুয়েন্সিয়াল বা সিকুয়েন্সিয়াল ইভেন্টস, সেগুলো
হয়ে যায়, তাহলে এর অপরাধী বলা ছাড়া দ্বিতীয় কোনো পথ তো দেখতে একদম একদম এটা নিয়ে কোনো একদম সন্দেহের জায়গা নেই। জেএনইউ কিংবা জামিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা তারা যে আন্দোলন করছেন সেটা জঙ্গিবাদের সাথে বা রাষ্ট্রদ্রোহের সাথে সম্পৃক্ত, এটা মনে হয় সাদা মানে না বোঝার মতো কিছু নেই, কিন্তু বুঝবো না বলেই বোধহয় প্রশাসন এই ব্যবস্থাগুলো নিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন উদয় বসু, দীর্ঘদিন সাংবাদিকতা করছেন। আমি উদয়দার কাছে আসবো। উদয়দা, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, আমি প্রসঙ্গক্রমে জিজ্ঞাসা করেছিলাম পার্থবাবুকে যে ইউএপিএ এইরকম একটা আইন, ভারতবর্ষের মতো একটা গণতান্ত্রিক দেশে এইরকম একটা আইনই তো থাকাটা নিয়ে প্রশ্ন উঠবে। গণতান্ত্রিক দেশে কোনো আইন থাকবে কেন? বারবার পার্থবাবুরা বলছেন অপপ্রয়োগ করা হচ্ছে এখন। তা আইনটা তো এমনভাবে তৈরি, যেটা সুজাতদা বলছেন ভয়ঙ্কর আইন, এই আইনটা কি সত্যি গণতান্ত্রিক কাঠামোর যে ভাবনা সেটা যদি একেবারেই যায়? না, একেবারে তো যায় না। এরকম দমনমূলক আইন কখন দরকার পড়ে? যখন রাষ্ট্র বিপন্ন বোধ করছে। কেন না, আসলে রাষ্ট্র সমালোচনাকে সহ্য করতে পারছেন না। একটা সরকার সে নানা রকম যথেচ্ছাচার করে যাচ্ছে, তখন কেউ যদি সেটাকে সমালোচনা করে, যেটা তার গণতান্ত্রিক দেশে তার মৌলিক অধিকার, সেই অধিকার মানুষ প্রয়োগ করতে গেলে তাকে করতে দেয়া হবে না। এটা কখন করতে পারে একটা সরকার? যখন সরকার সে জানে তার কাজের জন্য সে তার জনসমর্থন হারাচ্ছে, তার পায়ের তলায় থেকে মাটি সরে যাচ্ছে, তখন তারা এরকম আক্রমণটা করবে। এইসবের জন্য আইনগুলো করে রাখা হয়েছে। এখন একটা বলি ইউএপি এর কি ঘটনা, অনেক স্ট্যাটিস্টিক্স আমরা পাচ্ছি। একটা স্ট্যাটিস্টিক্স হচ্ছে এই 2015 সালে ইউএপিএ কিন্তু 875 বার প্রয়োগ করা হয়েছিল। এবারে কিন্তু প্রায় 1200 হয়ে গেছে সংখ্যা এবছর। তার মানে কিরকম ভয়ঙ্কর ভাবে আক্রমণ করা হচ্ছে। আর একটা ব্যাপার বলি, যে দিল্লি হাইকোর্ট যেটা বলেছেন যে ইউএপিএ এর প্রয়োগটা কিভাবে হচ্ছে, যেটা দিল্লির পুলিশ সেটাকে সুপ্রিম কোর্টে যাবে, যে কারণে ওরা বলছেন যে এই আইনের নাকি হাইকোর্ট অপব্যাখ্যা করেছেন, ব্যাখ্যাটা সঠিক করে। আসলে হাইকোর্টের ব্যাখ্যাটা পরিষ্কার। সেখানে বলছেন যে যেখানে একটা প্রাইমা ফেসি এভিডেন্স দরকার, সেইখানে কিন্তু দিল্লি পুলিশ তারা ধরে নিচ্ছে, যে অ্যাসিউম করছে যে এরা কোনো এরকম রাষ্ট্রের পক্ষে বিপজ্জনক কাজে লিপ্ত হতে পারে। এইটা অ্যাসিউম করে তাদেরকে এই আইনের ধারার মধ্যে দিয়ে বন্দী করা হচ্ছে। এটা মানে আইনেরও অপপ্রয়োগ এবং গণতন্ত্রের পরিপন্থী বটে। এখন প্রশ্নটা হচ্ছে যে এরকম কেন করছে? যে পার্থবাবু এমার্জেন্সির কথা বললেন, হ্যাঁ, এমার্জেন্সির সময় তো একটা স্বীকৃত ভাবে একটা দমনমূলক কাজ শুরু হয়েছে। একদম। কিন্তু এখন বিজেপি হচ্ছে এমার্জেন্সির খুব বিরোধী, মুখে দেখায়, তারা বিরোধী বলেই দেখায়। কিন্তু এখন মোদী সরকার কি করছেন, এই এমার্জেন্সিকে পেছনের দরজা দিয়ে নিয়ে আসছেন। পেছনের দরজা দুটো আছে, একটা দরজার নাম হচ্ছে সিডিশন অ্যাক্ট, আর একটা দরজা হচ্ছে ইউএপিএ অ্যাক্ট। দেখো সুপ্রিম কোর্ট সিডিশন অ্যাক্টটাকে অপপ্রয়োগ কেন করা যাবে না এবং কোন ক্ষেত্রে তাকে প্রয়োগ করা যাবে, এটা নিয়ে পরিষ্কার যে 1962 সালের রায়টাকে আবার পুনরুচ্চারণ করে দেশকে স্মরণ করিয়ে দিলেন, রাষ্ট্রকে স্মরণ করিয়ে দিলেন। সেখানে বলা হচ্ছে যে যতক্ষণ না আমার বাক স্বাধীনতার দ্বারা আমি যতক্ষণ না একটা ভায়োলেন্স, একটা রাষ্ট্রদ্রোহিতার প্ররোচনা দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমার সেই অধিকার আছে। এবং আরো তুমি অবাক হবে যে এই যে 1953 সালে কেদারনাথ সিং হচ্ছেন ফরওয়ার্ড কমিউনিস্ট পার্টির একজন নেতা। উনি কি কথা বলেছিলেন, আমরা তো এখন ভয় শিউরে উঠবে মোদী সরকার। উনি কি বলেছিলেন কংগ্রেস সরকারকে, আমি কোট করছি, উনি বলেছিলেন, আমি কোট করছি, যে কারণে ওকে সিডিশন অ্যাক্টে বন্দী করা হয়। উনি বলছেন যে টুডে, মানে একটা মিটিং এ উনি অ্যাড্রেস করছিলেন, বলছেন টুডে দ্য ডগস অফ সিবিআই are loitering around Barauni. Many official dogs are sitting even in this meeting. The people of India drove out the British from the country. They will drive out the Congress gundas also. এই রকম একটা পাওয়ারফুল একটা কথা বলছেন
কি ভয়ঙ্কর কথা মনে হবে, যারা যারা সমালোচনা সহ্য করতে পারেন না তাদের কাছে ভয়ানক মনে হবে। কিন্তু সুপ্রিম কোর্ট যখন 5 জাজ বেঞ্চ, যেটা 1962 সালে তার যে রায়টা দিলেন, তাতে বলছেন যা খুশি বলতে পারে মানুষ, সেটা কিছু যায় আসে না। উনি যে ভাষা ব্যবহার করেছে করতেই পারেন, কিন্তু কথা হচ্ছে উনি সেই ভাষা ব্যবহার করে রাষ্ট্রে কোনো ধ্বংসাত্মক আন্দোলন, ভায়োলেন্স এইসবের প্ররোচনা দিচ্ছেন কিনা, এইটি হচ্ছে বিচার্য বিষয়। এবার দেখো, আমার কথাটা হচ্ছে যে আমরা যে আশঙ্কাটা দিচ্ছি, আমরা সাংবাদিক হিসেবে আমার ভয় হচ্ছে, আশঙ্কা হচ্ছে যে শুধু সংবাদপত্রের স্বাধীনতা না, বাক স্বাধীনতার উপর যেভাবে আক্রমণ চলছে, আমরা সংবাদপত্র বা অপোজিশনের, আমাদের বলা হয় গণতন্ত্রে আমাদের ভূমিকাটা হচ্ছে ওয়াচ ডগের ভূমিকা। অর্থাৎ আমরা ওয়াচ ডগ, আমরা উই বার্ক, আমরা ঘেউ ঘেউ করে সতর্ক করব, কিন্তু আমরা কামড়াই না। আমরা এই ওয়াচডগের ভূমিকাটা কিন্তু এরা সহ্য করতে পারছেন না। যেমন যে লাক্ষাদ্বীপে যে ঘটনাটা ঘটলো, যে আয়েশা সুলতানা সে কি বলেছিল, সে একটা টিভি শোতে, যে লাক্ষাদ্বীপের যে এখন অ্যাডমিনিস্ট্রেটর, উনি মানে অ্যাক্টিং অ্যাডমিনিস্ট্রেটর, যিনি মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সরকারের উনি একজন মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রী এখন অ্যাডমিনিস্ট্রেটর হয়েছেন। ওই উনি কি করছেন না, লাক্ষাদ্বীপকে একটা লুঠের দরজা খুলে দিতে চাইছেন। তার জন্য কি কাজ করেছেন, 1 নম্বর করেছেন যে ট্যুরিজমের নাম করে ওখানে আইন আছে, যে যেখানে ওখানে 36টা দ্বীপের মধ্যে 11টা দ্বীপে মানুষ বাস করে। আইনটা হচ্ছে যেসব দ্বীপে মানুষ বাস করে না সেইখানে মদ ব্যবহার করা যেতে পারে। কিন্তু এই যে অ্যাডমিনিস্ট্রেটর যেটা ইন্ট্রোডিউস করছেন, তার প্ল্যান হচ্ছে যে ওখানে একটি দ্বীপেতে সেখানে টুরিস্টরা মদ খেতে পারে বলা হচ্ছে। এখন লাক্ষাদ্বীপে কজন মানুষ আছেন, টোটাল 64,000 মানুষ, তার মধ্যে 60,000 মুসলিম। এরা, এই মানুষরা আশঙ্কা করছেন যে এই যে যদি একটা দ্বীপে মাত্র যদি মদের ব্যবস্থা করে দেওয়া হয়, মদ খাবার ব্যবস্থা করে দেয় টুরিস্টের, সেখানে অনেক দোকান এসে যাবে। তার ফলে লাক্ষাদ্বীপের উদয়দার কথা শোনা যাচ্ছে না। উদয়দা, আপনাকে বোধহয় লগ আউট করে আবার লগ ইন করতে হবে, আপনার অডিওটা আসছে না। অডিওটা গোলমাল হচ্ছিল। হ্যাঁ, এবার আবার শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এবার সেখানে সুলতানা কি বলেছেন, যে এটা অ্যাডমিনিস্ট্রেটরকে একটা বায়ো ওয়েপন হিসেবে ব্যবহার করছেন। কারণ কি, সত্যি তো ওর ইকোলজি ধ্বংস হয়ে যেতে পারে। এবং শুধু তাই নয়, যে এই আইন মানে উনি আসার আগে পর্যন্ত লাক্ষাদ্বীপে একটিও কোভিডের ঘটনা ঘটেনি। উনি আসার পর প্রায় 4,500 মানুষ কোভিডে আক্রান্ত হলেন। তাহলে অবশ্যই এটা একটা বায়ো ওয়েপন তো বটেই, তো এটা বলতেই পারে। একদম কথা বলার মানে স্বাধীনভাবে কেউ কথা বলতে পারবে না, এটাই বোধহয় নিশ্চিত করতে চাইছেন প্রশাসক বা প্রশাসনে যারা রয়েছে। এই চেহারাটা শুধু এখানে বলে রাখা দরকার উদয়, এই চেহারাটা শুধুমাত্র কেন্দ্রীয় সরকার না, সব শাসকের মধ্যেই রয়েছে। যেমন ইউএপিএ এই রাজ্যে এখনো প্রযুক্ত রয়েছে, যারা ইউএপিএ এর বিরোধী বামপন্থীরা, যাদের সবচেয়ে বিরোধিতা করা উচিত ছিল, তারা এ রাজ্যে ইউএপিএ প্রয়োগ করেছে, তারা কেরালায় প্রয়োগ করছে। ফলে এই বিষয়গুলো বারবার আসে। শাসকের রং যাই হোক না কেন, শাসক এই স্বাধীন মতামত প্রকাশের ক্ষেত্রে একটা অন্তরায় তৈরি করবার প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমি আবারও আসবো সুজাতদার কাছে। সুজাতদা, আপনার কাছে যেটা জিজ্ঞাসা, আপনি প্রথমে বলছিলেন যে একেবারে নিম্ন আদালত বিচার বিভাগের একেবারে নিম্ন স্তর, সেখানে কি কোথাও সমস্যা হচ্ছে? শাসক দল, সব ধরনের শাসক, সেখানে কি প্রভাবিত করছে? তার জন্যই কি তারা বিচারের অনুসারী ব্যবস্থাটা নিতে পারছে না? আমরা বারবার দেখছি একেবারে বিচার বিভাগের নিম্ন আদালত যেগুলোকে বলা হয়, সেগুলোতে তারা সেভাবে ভূমিকাই রাখতে পারছে না। এখানে কি মনে করতে হবে যে শাসকরা তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করছে বিচার বিভাগের ওই নিম্ন স্তরে? কখনো কখনো নিম্ন আদালত রায় ভালো দিয়েছে। ধরুন ইশারাত জাহানের মামলায় ওইভাবে ফেক এনকাউন্টারে নিম্ন আদালত অসাধারণ রায় দিয়েছে। ইশারাত জাহান এবং তার 4 জন সহকর্মীকে যেভাবে মারার পর রাস্তায় বডি শুইয়ে ফেলা হয়েছে, সেই মামলার বিচার এখন তো
যারা ক্ষমতায় আছে তারা যুক্ত। সেটা অনেকদিন আগে আর কি, অনেকটা বছর কেটে গেছে আর কি। হ্যাঁ, দ্বিতীয় সমস্যাটা অন্য। আমার মতে যে এই আইনের প্রয়োগটাকে আপনি বোতলবন্দি করে রাখবেন, সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিচ্ছেন, হাইকোর্ট জাজমেন্ট দিচ্ছেন, আপনি মামলাটা দেওয়া আটকাবেন কি করে? মামলা হবে, আমায় গ্রেফতার করবে, আমি 1 বছর বাদে আবার একটা হাইকোর্ট থেকে আদেশ পাবো। এইটা তো কোথাও আমাকে প্রয়োগ করা যাবে না। সিডিশন আইনে বলে দেওয়া আছে, আমি বললাম আপনাদের 62 সাল থেকে, তারপরও সিডিশন আইনকে জল ভাতের মতো ব্যবহার করা হয়েছে, বিশেষ করে 2014 সালে। আপনি বলবেন কি করে যে চিদাম্বরম আজকে মন্তব্য করছেন যেটা বলো একদম। সেটা প্র্যাকটিস, সেই চিদাম্বরম 2008 সালে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আইনটা করেন। 2009 সালে গার্ডিয়ান পত্রিকার সাংবাদিককে বলেন এই আইনটা ঠিক সংবিধান সম্মত কিনা আমার নিজেরই ধন্দ আছে, কারণ আমেরিকার মতো ভারতে ফেডারাল ক্রাইম নেই। আমি রাজ্য হাতে শান্তি শৃঙ্খলা, রাজ্য আইন সব ব্যাপার আছে, সিবিআই কে দেয়া যায়, তাও জেনারেল নোট দরকার হয়, জেনারেল একটা সম্মত দরকার হয়, হাইকোর্টের মাধ্যমে যেটা, ইত্যাদি ইত্যাদি। নিয়া কোনো দরকার নেই, নিয়া যাকে হয় মনে করতে পারে, তুলতে পারে। ছত্রধর মাহাতোকে রাজনৈতিকভাবে বিরোধী জায়গায় আছে, ভোট ব্যাংক কাটতে পারে সে, অতএব নিয়া দিয়ে তাকে ঢুকিয়ে দাও পুরোনো একটা মামলায়, যখন সে জেলে আছে সেই মামলাতেও তাকে ঢুকিয়ে দাও। অথবা মনে করো আমি নিয়াকে দিয়ে ভীম কোরেগাঁওর মামলায় রাজনৈতিক পট পরিবর্তন হয়ে গেছে, মামলা উঠে যেতে পারে, নিয়ার হাতে মামলাটা দিয়ে দাও, নিয়া তারপরে চার্জশিট পেশ করবে, যা হয় করবে। এই যে কনসেপ্ট গুলো, এগুলো আটকানো যাবে কি? ইউএপিএ সবাই পাস করেছে পার্লামেন্ট। অনুপম, এটা ইতিহাসে সাংবিধানিক ইতিহাসে আমাদের এটা পরিহাস। 2004 সালে সকালবেলা কোটা বাতিল করা হচ্ছে মিসইউজের কারণে, অপব্যবহারের কারণে। তার আগে 95 সালে রাজীব গান্ধী ইউএপিএ বাতিল করেন ওই একই কারণে, অপব্যবহারের কারণে। 2004 সালে সকাল কোটা বাতিল হচ্ছে বিকেল বেলা সংসদে, কোটা এবং তার সমস্ত ধারা উপধারা নিয়ে। 1967 সালে একটা পুরনো আইন, মাইনর আর্টসের মধ্যে কোটা ঢুকিয়ে দিয়ে পাস করিয়ে দেওয়া হচ্ছে, পার্লামেন্টে সবাই সমর্থন করছে। 20 থেকে 25 মিনিটের তর্ক করবার সুযোগ দেওয়া হয়, সমস্ত রাজনৈতিক দল সমর্থন করে। তৃণমূল সরকার ভাঙড়ে বিরোধী আন্দোলনকে রোকবার জন্য তৃণমূল সরকার ইউএপিএ ব্যবহার করে। বামফ্রন্ট সরকার গোর্খাল্যান্ডের আন্দোলন অন্যান্যকে মোকাবিলার জন্য সেই সময় টাডা ব্যবহার করে। কেরালা সরকার এখন কোট আনকোট মাওবাদীদের দমনের জন্য যথেষ্টভাবে প্রয়োগ করছে। ওয়্যার টু স্টপ, থামবেন কোথায়? যতক্ষণ না আইনটা প্রত্যাহার হচ্ছে, যতক্ষণ না আপনি আইনটাকে বাতিল করছেন। সেটা সিডিশন হতে পারে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট হতে পারে, পাবলিক সেফটি অ্যাক্ট হতে পারে, আর্ম ফোর্সের স্পেশাল পাওয়ার অ্যাক্ট হতে পারে, ইউএপিএ, যতক্ষণ না আপনি রাষ্ট্রের অস্ত্রাগার থেকে, আইনের বই থেকে এগুলোকে বিলুপ্ত না করতে পারছেন, আমাদের গণতন্ত্র সদা সর্বদা বিপদের মুখে। এই দল মোদী সরকার টোটালিটেরিয়ানিস্ট একটা সরকার, সম্পূর্ণ এখন একতন্ত্রী কেন্দ্রীয় শক্তিতে বিশ্বাস করে, যাদের কাছে অপোনেন্ট মানেই সাবভার্সিভ, যাদের কাছে বিরোধী মানেই দেশদ্রোহী, যাদের কাছে বিরোধী মানেই জাতীয়তাবাদী বা জাতীয়তাবাদ বিরোধী। জাতীয়তাবাদ বিরোধী কোনো আইনি সংজ্ঞা আজ অব্দি আবিষ্কৃত হয়নি, নেই। ভারতীয় আইনে কে জাতীয়তা বিরোধী কোনো আইনি সংজ্ঞা নেই। তারা যখন এটা ব্যবহার করে, আর ডেমোক্রেসির পূর্ণ শর্ত হচ্ছে গণতন্ত্র আছে কিনা তার একটা অন্যতম মাপকাঠি হচ্ছে, আমি শুরুতে বলেছিলাম যে বিরোধী পক্ষ আছে কিনা, বিরোধী কণ্ঠস্বর আছে কিনা, প্রতিবাদ করতে পারে, সরকারকে তীক্ষ্ণতম সমালোচনা করতে পারে কিনা, সরকারকে উলঙ্গ রাজার মতো প্রকাশ করতে পারে কিনা। কোন সরকারি যারা বিরোধী তারা এখন দারুণ দারুণ চিদাম্বরমের মতো টুইট করেন, আর নিজেরা যখন ক্ষমতায় যান তখন এক একজন বা স্বৈরতান্ত্রিক হয়ে ওঠে। বাম, তৃণমূল সবাই আমাদের অভিজ্ঞতা একরকম। ফলে এইটার বিরুদ্ধে লড়াইটা তাই ভীষণভাবে মারাত্মক হয়ে ওঠে। কত দূর আমরা যাব? হাইকোর্ট আইন বাতিল করেনি, হাইকোর্টের জুরিসডিকশনের মধ্যে আলোচনার মধ্যে ছিল না, হাইকোর্ট বাতিল করতে পারে। মণিপুর হাইকোর্ট সিবিআই, গুয়াহাটি হাইকোর্ট সিবিআই সংবিধান বিরোধী বলে 2013 সালে রায় দিয়েছে।
পরে তিনি সিবিআই সুপ্রিম কোর্টে যায়, স্টে অর্ডার করে দেয়, ওই মামলা শোনানো হয়নি। আজ অব্দি 370 সংবিধান থেকে বাতিল, এরা সংবিধান সম্মত কিনা আজ অব্দি সুপ্রিম কোর্ট 2019 সালের আগস্ট মাসের থেকে আজ অব্দি এই আলোচনা করেন। সুপ্রিম কোর্টের একটা ট্র্যাডিশন হচ্ছে সংবেদনশীল বিষয়, গৌতম ভাটিয়া লিখছেন, বিখ্যাত সংবিধান বিশেষজ্ঞ, ডক্ট্রিন অফ ইভেশন, এড়িয়ে যাও, আলোচনা করো না, কেন্দ্রীয় সরকারকে চটিও না। তার মধ্যে এই 2-3টি রায় সুপ্রিম কোর্টের প্রশ্নে হোক অথবা হাইকোর্টের প্রশ্নে হোক আবার নতুন আশার আলো দেখাচ্ছে যে আবার বোধহয় 77-78-এর পর যে যুগ শুভ ফিরে এনেছিল সুপ্রিম কোর্ট, এমার্জেন্সিতে ইন্দিরা গান্ধীর পায়ের তলায় সুপ্রিম কোর্ট চলে গেছিল, তাকে যে বাঁচানো হয়েছিল। তাই আমি আমি একটা 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 উনি একটা আমি একটা জাজমেন্টের কথা বলি, 1980 সালে অর্ণব গোস্বামী সহজেই জাজমেন্ট পেয়ে যাবে, জামিন পেয়ে যাবে। রাজীব মিশ্রকে কখনো গ্রেফতার করা হবে না সারদা মামলায়, প্রোটেকশন থেকে। আর 82 বছরের 84 বছরের একদম। স্বামী মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছেন, তাকে জামিন দেওয়া হবে না, জামিন দেওয়া হবে না সুধা ভরত দাসকে। অদ্ভুত কোর্ট। সুপ্রিম কোর্টে কৃষ্ণা আয়ার 1980 সালে একটা মামলায় লিখছেন, যেটা আমাদের বাণী হওয়া উচিত সকলে, যার থেকে বলা হয়েছিল বেল ইজ দ্য রুল, বেল ইজ দ্য এক্সেপশন। শুনুন, লিখছেন দেখুন, to put a man in prison and forget his personhood, therefore deprive a man of his personal liberty for an arbitrary period without monitoring by the law, to man in continued custody, unmindful of just, fair and reasonable procedure. একটা লোককে জেলে ঢুকিয়ে দিলাম, বছরের পর বছর, মাসের পর মাস, আমি কোনো খেয়াল রাখলাম না, মামলা উঠছে না, সুপ্রিম কোর্ট শুনছে না, এটা আনফেয়ার, আনজাস্ট। মেনকা গান্ধী 78 সালের সুজাতদা ঠিক এখানেই, সুজাতদা আমি একটা ছোট্ট প্রশ্ন করি, এই যে দিনের পর দিন বন্দি থাকা, এটা তো মানবাধিকার লঙ্ঘন। এক মিনিট, আর্টিকেল 21-এ আছে সাজা দেওয়া যায়, আমার ফার্স্টটি পরে এস্টাবলিশ প্রসিডিওর বাই দ্য ল, আইন মেনে। আমরা তাই ফেক এনকাউন্টারের বিরোধিতা। 78 সালে সুপ্রিম কোর্ট বলছেন প্রসিডিওর বললে হবে না, এর বিশেষণ লাগবে, ফেয়ার হতে হবে, জাস্ট হতে হবে, রিজনেবল হতে হবে। এই পুরো ইউএপিএতে উমর খলিদদের এদের গ্রেপ্তার কে ক্ষতিপূরণ দেবে? পুরো প্রসেসটাই পানিশমেন্ট, প্রসেসে অ্যারেস্ট, প্রসেসে আটকে রেখে দেওয়া, বেল না দেওয়া, এটাই পানিশমেন্ট। এর থেকে আর কি পানিশমেন্ট আপনি দেবেন? একদম একদম এই প্রশ্নটাই তো আমি করতে চাইছিলাম। উজ্জয়িনী, আপনার কাছে আমি এই প্রশ্নটা নিয়ে আসবো যে এই যে বলা হচ্ছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম, স্টান স্বামী তিনি জামিন পাবেন না, ভারবারের তার জামিন পেতে ব্যাপক সমস্যা হবে, অথচ খুব তাড়াতাড়ি যারা প্রভাবশালী তারা জামিন পেয়ে যাবে। আইনের এই পরিভাষাটা যদি হয়, এই যে বয়সগুলো, সময়গুলো তাদের জীবন থেকে চলে যাচ্ছে, সেটাই তো পানিশমেন্ট। এরপরে আর সুবিচারের প্রত্যাশা কোথায়? সেটা তো আমি এই যে কালিতা, নাতাশা নারওয়াল, ইকবাল তানহা যারা একদম অলরেডি এক বছরের বেশি বললাম, তারা 1 বছরের বেশি ধরে জামিনের জন্য অপেক্ষা করছেন। আজকে হাইকোর্ট বলেছেন, আর্টিকেল 21-এর কথাটা উল্লেখ করে বলেছেন 740 জনের বেশি নাকি উইটনেস রয়েছে, এসব যতক্ষণ শোনা হবে ততক্ষণ এদেরকে বেল দেওয়া হবে না। এটা তো তাদের মৌলিক অধিকারের একটা লঙ্ঘন। এবং একইভাবে দিক কাপ্পানের কথা বলছিলাম, 9 মাস জেলছেন। অন্যান্য দিকে এই হিসেব যদি কষতে থাকেন, ব্যাপারটা ওই এক আর কি, মানে যেখানে সরকারের সমালোচনাটা পছন্দ নয়, তাদের হয়তো কোনোভাবে পর্যন্ত শাস্তিও দেওয়া যাবে না আদালতের মধ্যে দিয়ে, প্রক্রিয়ার মধ্যে দিয়ে, অন্তত কিছুদিন কারাগারের পিছনে রাখার যে যন্ত্রণা, সেটা দেওয়াটাও এক ধরনের শাস্তি। এই সময়ের ক্ষতিপূরণটা কে দেবে? এই যে কারুর 1 বছর, কারুর 9 মাস, এবং কাফিল খানের কথা, ডক্টর কাফিল খানের কথা হচ্ছিল, তার চাকরি বাকরি, সংসার, তার বারবার একটা কেস থেকে ছাড়া পেলেন জামিন, তো আরেকটা কেস দিয়ে তাকে আবার অ্যারেস্ট করা হলো। এই যে ধারাবাহিক প্রক্রিয়াটা, এবং স্ট্যান স্বামীর মতন বয়োজ্যেষ্ঠ মানুষদের জামিন না দেওয়ার কারণটা কি থাকতে পারে, ওনাদের জামিন না দেওয়ার কারণটা কি থাকতে পারে, এটা সাধারণ মানুষ হিসেবে বোধগম্য হয় না। মানবাধিকার লঙ্ঘন তো অবশ্যই। এবং আমাদের দেশের আইনেই তো বলে যে অপরাধী প্রমাণ হওয়ার আগে পর্যন্ত সব,
তাহলে এদেরকে এক একজনকে এত দীর্ঘ সময় ধরে আইনের চক্করের মধ্যে, এবং আমাদের দেশে যখন পুরো প্রক্রিয়াটাই খুব দীর্ঘসূত্রতা রয়েছে প্রক্রিয়াটার মধ্যে, রাখাটাই বোধহয় সেই শাস্তি, সেটাই বোধহয় এক ধরনের একটা বার্তা দেওয়া যে কোনো ধরনের যদি সমালোচনা করা হয়, কোনো ধরনের ডাকে, তাহলে তোমাকে এই যন্ত্রণাদায়ক প্রক্রিয়াটার মধ্যে দিয়ে যেতে হতে পারে, তাতে যাতে অন্য অনেকে হয়তো সেই ভয়েই মুখ না খোলেন। আলটিমেটলি সুপ্রিম কোর্ট ছাড় পেয়ে যাবেন, হাইকোর্ট থেকে ছাড়া পেয়ে যাবেন, ন্যায় বিচার পাবেন ইত্যাদি সেটা পরের কথা, কিন্তু মধ্যবর্তীকালীন এই যন্ত্রণাময় যে এপিসোডটা, এটাও মানবাধিকার লঙ্ঘন, এবং এই ক্ষেত্রেও যথেষ্ট প্রতিবাদ হওয়া দরকার, এবং সংবাদ মাধ্যমেরও সেই ক্ষেত্রে প্রতিবাদ হওয়া করা দরকার। এবং আমরা জানি যে সংবাদ মাধ্যম যেগুলো তথাকথিত সংবাদ মাধ্যম মানে নামকরা মানে বেশি যারা প্রচারের আলোতে থাকেন, তো তাদের তো আমরা বারবার দেখেছি যে এই সমস্ত বিষয় নিয়ে তারা কথা বলেন, তারা যতটা আগ্রহ নিয়ে এই সমস্ত যারা আজকে বেল পেলেন তাদেরকে টেররিস্ট ঘোষণা চিহ্নিত করতে তারা যতটা আপনার এয়ার টাইম, যতটা টেলিভিশনের টাইম ব্যয় করেছেন, আজকে জামিন পাওয়ার পরে যে চর্চাটা আপনার টেলিভিশনে আপনি করছেন, সেই চর্চা টেলিভিশন করছে, এটাও একটা বিচার্য বিষয়। শুধু তাই নয়, আমি আপনাকে বলি উজ্জয়িনী, গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন যে এই রাজ্যেই হয়েছে একটা এনকাউন্টারের বিষয় হয়েছে, সেখানে সমস্ত সংবাদ মাধ্যমকে আমরা দেখতে শুনলাম ভয়ঙ্কর গ্যাংস্টার, ভয়ঙ্কর দুষ্কৃতী। এই নির্ধারণ করলো কে? বলছে পুলিশ, অর্থাৎ পুলিশ যা বলে দিচ্ছে সংবাদ মাধ্যমে। আইন আদালত, হ্যাঁ একদমই, এবং অনেক সময় পুলিশ বলার আগে আমি বলে দেয়, তারপরে পুলিশ বলছে। আমি ন্যাশনাল মিডিয়ার ক্ষেত্রে এরকমও দেখেছি, বিশেষ কিছু মানে নোটোরিয়াস সংবাদ মাধ্যম রয়েছে, নামটা না হয় নাই করলাম, তারা আগে তারাই বিচার করে, তারাই ঘোষণা করে দেয়, এবং তারপরে যা হয় সেটা অন্য কথা। সংবাদ মাধ্যম যদি ভুল প্রমাণিত হয় বিচারের ভূমিকাটাও নিয়ে নেয়, তাদের সেটা যদি ভুলও প্রমাণিত হয়, তারা কোনোদিন আজ পর্যন্ত সেটা নিয়ে কোনো অনুতাপ প্রকাশ করে না বা ক্ষমা চেয়েছে বলে জানা নেই। সেখানে তাদের বিরুদ্ধে অবশ্য কেস কাছারিও হয়েছে, সেটা তো অন্য কথা। তো আপনার আলোচনার আমার মনে হয় যে দিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা সুজাতা বাবুও বললেন, এই আইনগুলো থাকলে এই আশঙ্কাটা চিরকালই থাকবে যে একদম অপপ্রয়োগ। আমি এই প্রশ্নটা নিয়ে আসবো পার্থবাবু। আমি জাস্ট একটা কথা বলে শেষ করি যে এই অপপ্রয়োগ রুখতে জনসচেতনতা বাড়ানো, আইনগুলোর বিভিন্ন ধারাগুলো সম্পর্কে মানুষকে জানানো, এবং যখনই অপপ্রয়োগ হবে তখন প্রতিবাদ করাটা বোধহয় জরুরি। একদম। আমি পার্থবাবুর কাছে আসবো। পার্থবাবু, আপনি একটু আগেই বলছিলেন অপপ্রয়োগ নিয়ে, কিন্তু আশঙ্কা প্রকাশ করলেন সুজাত ভদ্রের মতো মানবাধিকার কর্মীরা যেভাবে আশঙ্কা প্রকাশ করছে যে এই আইনগুলো থাকলে তার অপপ্রয়োগ হবেই। আমরা বারবার দেখেছি যে এই আইনগুলো আছে এবং তার অপপ্রয়োগ হতেই থাকে। হ্যাঁ, প্রশ্নটা আমার মধ্যে অপপ্রয়োগ আছে। এই আইনের কাঠামোটাই, বিন্যাসটাই, এই আইনের স্ট্রাকচারটাই হচ্ছে পুরোপুরি ভাবে আন্তর্জাতিক ন্যায় বিচার সম্মত নয়। অপপ্রয়োগ হবে, অপপ্রয়োগের প্রতিবাদ হবে, তো আইনের কাঠামোটাই আনফেয়ার, আনজাস্ট, আনরিজনেবল। আমাকে অপরাধ বলে ধরে নেওয়া হবে, ইউএপিএ তে ধরলে সুজাত অপরাধী এবং তাকে প্রমাণ করতে হবে। এবং সুজাতবাবু, যখন এই আইন যখন পার্লামেন্টে অ্যাডপ্টেড হলো, তখন সেখানে বিতর্ক কতটুকু হয়েছিল, বিরোধীদের বক্তব্যও তো শোনার মতন যথেষ্ট স্পেস দেওয়া হয়নি। বিরোধীদের বক্তব্যকে সবাই তো এই আইনটাকে প্রয়োগ করেছে নিজেদের মতো করে, সবাই তো প্রয়োগ করেছে, ডান যখন যারা পেরেছে প্রয়োগ করেছে, তার যে সংশোধন হয়েছে, বাতিল না করা পর্যন্ত কখনোই গণতন্ত্র সুরক্ষিত নয়। একজনকে ধরলে বিচার করে ছেড়ে দিলে আমাদের আইনটা হচ্ছে অ্যাকিউজেটোরিয়াল। একদম। উদয়দা সংক্ষেপে, উদয়দা একটা ছোট্ট কথা বলে নি। এই যে সুজাত ঠিকই কথাই বলছেন, উজ্জয়িনী ঠিকই কথা বলছেন। আসলে যে এই আইনটা থাকবে কেন, আইনটা যতক্ষণ থাকবে ততক্ষণ বিপদ থাকবে। এরকম পরিহাস সুপ্রিম কোর্ট, যিনি অত সুন্দরভাবে সিডিশন অ্যাক্টের প্রয়োগ কিভাবে করতে হয় ব্যাখ্যা করলেন এই সেদিন গত ৩রা জুন, সেই সুপ্রিম কোর্ট কিন্তু সিডিশন অ্যাক্টটা তোলা হবে কিনা এই বিষয়ে একটা কথা বললেন না। শুধু কি বললেন না, এটা নিয়ে আমরা ভেবে দেখতে হবে, এটা নিয়ে পর্যালোচনা করার প্রয়োজন আছে। এটাই তো সুজাতদা বললেন যে বারবার। আমি একটু বলবো? হ্যাঁ বলুন পার্থবাবু, হ্যাঁ বলুন। হ্যাঁ, না, ব্যাপারটা হচ্ছে ঘটনাটা যেটা সেটা একদমই ঠিক। এই ধরনের আইনগুলো না থাকলে সেটাই তো সভ্য সমাজের পক্ষে সবচেয়ে ভালো।
এখন দেখুন আমাদের দেশেও আবার অনেক রকম ইতিহাসে তো আছে, দুজন প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদী আক্রমণে মারা গেছে, প্লাস বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি বিভিন্ন রকমের আন্দোলন যেগুলো খুবই হিংসাত্মক রূপ নিয়েছে, যেগুলো দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনও আছে। ফলে আসল কথা যেটা ঘটনা সেটা হচ্ছে, দেখুন দিনের শেষে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে অপপ্রয়োগ আপনি না আটকাতে পারলে কোনো উপায় নেই। কারণ এই ধরুন আফরাজুলকে যখন গাঁইতি দিয়ে মারা হয়েছিল তখন তো কোনো আইনের বলে মারা হয়নি। এই মানুষের প্রবণতা, যে শাসক তার প্রবণতা যদি না বদলায় তাহলে কিন্তু এই অপপ্রয়োগ আইন থাকুক আইন না থাকুক বিভিন্ন রূপে আসবে। আইন থাকলে একভাবে আসবে, আইন না থাকলে আরেক ভাবে আসবে। আমি এখানে একটু অন্যদিকে আমি আলোচনাটা নিয়ে যেতে চাইছি, সেটা হচ্ছে যে আহ, একটা কথা হচ্ছে যে দেখুন চিন্তার কতখানি ফারাক, মানে একটা মানুষকে যখন আমি ধরছি তার আমি সমস্ত রকম অধিকার কেড়ে নিচ্ছি। কেমন কেড়ে নিচ্ছি? যেমন ধরুন সফরোজা জারগার বলে একজন জামিয়া মিলিয়ার একজন ছিলেন মহিলা, তিনি ছিলেন প্রেগনেন্ট। হ্যাঁ হ্যাঁ, একদম। মানে যেটা খুব সামান্য একটা, যে সেই সময়ে যে তার একটা তাকে ছাড়া দিয়ে তাকে যাতে তার সেই বাচ্চাটা প্রসব হওয়ার যে ঘটনাটা সেটা যাতে সাধারণভাবে ভালোভাবে হতে পারে, এটা তো রাষ্ট্রের দায়িত্ব। এটা আইন আদালত সবকিছু ছেড়ে দিন, এটা রাষ্ট্রের দায়িত্ব। একদম। এটা মানবতার নাতাশা দায়িত্ব। নারওয়ালের ক্ষেত্রে তাই হয়েছে। নাতাশার বাবা খুব নাতাশা অসুস্থ, নারওয়াল তাকে একটা- বারবার করে আবেদন করা হয়েছে। হ্যাঁ, তাকে 1 ঘন্টার জন্য ছাড়তে বলা হয়েছিল, একবার বাবার সঙ্গে দেখা, এবং শেষ পর্যন্ত কিন্তু বাবার সঙ্গে দেখা হয়নি, বাবা মারা যাবার পরেই তিনি ছাড়া পেয়েছেন। মৃত্যুর তারপর পরেই ধরুন তাকে এই- ছাড়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এবং এবার এখানে আর একটা যেটা ঘটে, যেটা মোদী সরকারের আমলে যেটা হচ্ছে, যে শুধুমাত্র নিজেদের সুরক্ষিত করা নয়, এর পেছনে যদি দেখা যায় যে ধর্মীয় একটা অনুষঙ্গ যদি আনা যায় তাহলে কিন্তু মানে আচরণগুলো আরো উদাত্ত হয়ে যায়। আমি বলছি কাফিল খানের ক্ষেত্রে যেটা হয়েছিল, লক্ষ্মপুরের মতো একটা জায়গায় যেটা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নিজের গড়, সেখানে সরকার ব্যর্থ হয়েছে, সেখানে একজন মুসলিম ধর্মাবলম্বী একজন ডাক্তার অতগুলো বাচ্চাকে বাঁচালো, এই ঘটনাটাই তারা মেনে নিতে পারলো না। মানে এটা হচ্ছে একদম সোজা কথা, এর বাইরে দ্বিতীয় কোনো কথা নেই। তারপর ধরুন সিদ্দিক কাপ্পানকে যে ধরা হলো শুধুমাত্র মুসলিম বলে, কেন জানেন? কারণ যে ট্যাক্সি ড্রাইভার ওই হাতরাসে নিয়ে গেছিল, পরে যখন দেখা গেল ওই ট্যাক্সি ড্রাইভারটিও ধর্মে মুসলিম, তাকেও অ্যারেস্ট করে ওই একই আইনে করা হলো। আমি জানি না, আজকে উজ্জয়িনী ম্যাডাম বলছিলেন যে সিদ্দিক কাপ্পান ছাড়া পেয়েছে, আমি জানি না সেই সিদ্দিক ড্রাইভারটির কাপ্পানের কি অবস্থা। কেসটা ডিসমিসড হয়েছে, ড্রাইভার জানি না আমি। সিদ্দিক তাহলে কাপ্পানের তাহলে কেসটা আশা করি dismissed যে হয়েছে। ড্রাইভারও, আশা করি সেই ড্রাইভারও ছাড়া পাবে। তারপর দেখুন সরকারের কতখানি অন্যায়। এই ধরুন রোনা উইলসন, এই ভীমা কোরেগাঁও কেসে, তার যখন আমেরিকাতে একটা ইনস্টিটিউটে পাঠিয়ে দেখা গেল যে তার ল্যাপটপ থেকে যে জিনিসগুলো পাওয়া গেছে বলছে, সেটা ফরেনসিক টেস্টে দেখা গেছে যে সরকার বা সিবিআই তার মধ্যে সেই জিনিসগুলো ঢুকিয়ে দিয়েছে। এটা তো রোনা উইলসনের এই রেকর্ডটা পর্যন্ত এসছে। এমন অনেক আছে, যেমন ধরুন স্বামী, একটা 83 বছর বয়স, একদম। তাকে খাওয়ানো না, হবে তাকে- নল দিয়ে, সেই হ্যাঁ, অনুমতিটাও হ্যাঁ, তাকে রাষ্ট্রের যে পক্ষ straw, থেকে পাওয়া তাকে- যায়। তাকে একটা স্ট্র দেওয়া হবে কি না হবে সেটা পর্যন্ত আইন তাকে দিতে রাজি হচ্ছিল না, সরকার দিতে রাজি হচ্ছিল না। এবং সবচেয়ে বড় কথা, তার একটা চশমা এসেছিল, সেই চশমাটা জেলের কাছে, জেল কর্তৃপক্ষের কাছে আসা 24 ঘন্টা বাদে তার হাতে, যে মানুষটা দেখতে পায় না চশমা ছাড়া, সেই একদম। চশমাটা পরে গেছে। আমি ক্রমশ আলোচনার একেবারে শেষ দিকে চলে আসছি। আমি আদিত্য, ফলে এই যে ঘটনাগুলো কিন্তু বর্তমান সরকারের যে মনোভাব, সেইগুলো মনোভাবটা প্রকাশ করে। হয়েছে। আমি একদম আসবো, একেবারে শেষে চলে এসেছি। আমি সুজাতদার কাছে আবারও আসবো। সুজাতদা, ঠিক এই মুহূর্তে গোটা দেশের যা পরিস্থিতি আপনি পরিষ্কার করে বলছেন। হ্যাঁ, অনুপম বাবু, হ্যাঁ। আমাকে যা 30 সেকেন্ড দেন। সুজাত বাবু একটা কথা বললেন আর্টিকেল 370 নিয়ে। আর্টিকেল 370 নিয়ে যে অ্যাপিল গুলো করা হয়েছে, সেই অ্যাপিলটা বর্তমানে হিয়ারিংই হচ্ছে না। কিন্তু আমি বলে দিই, 2017 সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভার্সেস সন্তোষ কুমার গুপ্তর কেসে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে আর্টিকেল 370 ক্যানট বি অ্যাব্রোগেটেড। এবং আরেকটা 2018 সালে বিজয়লক্ষ্মী ঝায়ের দায়ের করা একটা মামলা, যেখানে জাস্টিস আদার্স গোয়েল এবং কালী নরিম এবং রোহিন্টন নরিম্যান, এই দুজন 2018 সালে কিন্তু রায় দিয়ে স্পষ্ট বলে দিয়েছেন যে আর্টিকেল 370 ইরিভোকেবল। একটাই বলেছে it cannot be একদম। abrogated, সুজাতদা, সময় ক্রমশ শেষ হয়েছে। সুজাতদা, হ্যাঁ সুজাতদা বলুন। হ্যাঁ, দুটো প্রধানমন্ত্রী দুজন ভারতবর্ষে মারা গেছেন। প্রধানমন্ত্রী কি একজন
রক্ষী রায় প্রধানমন্ত্রীকে হত্যা করেছে, ইন্দিরা গান্ধীকে তার নিজের রক্ষী রায় হত্যা করেছে, ইন্দিরা গান্ধীকে অন্য কোনো সন্ত্রাসবাদী বাইরে থেকে এসে মানে পার্থবাবু যে প্রসঙ্গ উল্লেখ করে বলতে চাইছিলেন আর করা কি। হয়েছে রাজীব গান্ধী সিকিউরিটি ল্যাপসেসের চূড়ান্ত ফলে, যে সিকিউরিটি ল্যাপসেসের কারণে তাকে হত্যা করা হয়েছে। দুই, এই ধরনের আইন দিয়ে রাজনৈতিক কেউ ভারতের মধ্যে থেকে বেরিয়ে যেতে চাইছে, কেউ ভারতবর্ষের মধ্যে থাকতে চাইছে না। যেই সমস্যাটা শুধুমাত্র আইন দিয়ে তাকে সন্ত্রাসবাদী তকমা মেরে তাকে এগোনোর কোনো অর্থ হয় না। ফলে সম্পূর্ণভাবে রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে, এইটা না দেখলে কিছু সম্ভব না। না, 100 বার, এটা তো 100 বার বলা, শুধু আইন দিয়ে সম্ভব না, তার সঙ্গে রাজনৈতিক পথ না বের করতে পারলে এই জিনিসটা একদম। আমি একদম শেষে উদয়দার কাছে আসবো। উদয়দা খুব সংক্ষেপে। দীর্ঘদিন লড়াই চলেছে আয়ারল্যান্ডে, আলটিমেটলি পলিটিক্যাল সলিউশন হয়েছে। সাউথ আফ্রিকাতে দীর্ঘদিন লড়াই চলেছে, দীর্ঘদিন বাদে পলিটিক্যাল সলিউশন হয়েছে। পলিটিক্যাল সলিউশন আইন দিয়ে আলটিমেটলি পাঞ্জাবে, আসামে, মিজোরামেও কিন্তু পলিটিক্যাল সলিউশনই হয়েছে। ঠিক করে দাও, এটা জঘন্যতম ধারণা। একই সাথে পাঞ্জাবে, আসামে এবং মিজোরামে কিন্তু পলিটিক্যাল সলিউশনই হয়েছিল। কনস্টিটিউশনটাকে কতটা ভ্যালু করে সেটাও একটা প্রশ্ন। একদম দেশের সংবিধান মূল, হ্যাঁ উদয়দা মূল ব্যাপারটা হলো যে রাষ্ট্র কাদের স্বার্থে পরিচালিত হচ্ছে। রাষ্ট্র যদি পুঁজিপতিদের স্বার্থে পরিচালিত হয়, তাহলে তাদের স্বার্থ রক্ষা করবার জন্য আইনের ব্যবস্থা সেই রকম রাখতে হয়, যেখানে বাক স্বাধীনতা দেব না, পুঁজিপতিদের স্বার্থে বিরুদ্ধে যাচ্ছে আন্দোলনকে করতে দেব না। এইটা হচ্ছে একটা রাষ্ট্রের একটা হাতিয়ার। এই সমস্ত মুষ্টিমেয় মানুষের স্বার্থ রাখবার জন্য গণতন্ত্রের একটা ধাঁচা করে সেখানে ওই একটা শ্রেণী স্বার্থ এটা রক্ষা করা হচ্ছে। এই জন্যই সমস্যাটা এইখানে। একদম আমাদের যেটা মনে চিরকালই ছিল, এটা চিরকালই একদম সাধারণ মানুষের সচেতনতা দিয়েই বোধহয় গোটা বিষয়টাকে আমরা বর্তমানে বিষয়টা আরো অনেক বেশি আরো প্রবলেম্যাটিক হয়ে আমাদের সামনে আসছে। একদম একটু বড় আকার আমরা আলোচনা একদম শেষ করে পড়েছি, আমাদের সময় একদম শেষ। একটা বিষয় পরিষ্কার যে শাসকটা যে রঙেরই হোক না কেন, রাষ্ট্রীয় ক্ষমতা সে প্রয়োগ করে তার ক্ষমতার পরিসরকে বাড়িয়ে যাওয়ার জন্য। সে এক্ষেত্রেই বোধহয় সাধারণ মানুষের সচেতনতা এবং নাগরিক অধিকারের জন্য যারা লড়ছেন তাদের আরো বেশি সতর্ক থাকতে হবে। আইন আদালত আছে, আইন আদালতে যে নিয়মগুলো আছে সেগুলো যাতে মানা হয়, একেবারে আইনের কথাই, আইন যদি মানা হয় সেই প্রক্রিয়াটা সচেতন মানুষ হিসেবে সবার উচিত হচ্ছে লক্ষ্য রাখা। যেটা সুজাতদা বলছিলেন যে এ রাজ্যে ছত্রধর মাহাতোকে এনআইএ ধরে নিয়ে গেছে। ভাবুন, যে ছত্রধর মাহাতোকে এনআইএতে ধরে নিয়ে যাওয়ার পরে কিন্তু এ রাজ্যের শাসক দল খুব একটা সোচ্চার হয় না, অথচ তারাই আরও কিছু জনকে ধরে নিলে সোচ্চার হয়। অর্থাৎ ভোটের অঙ্ক, রাজনৈতিক দলগুলো সব যে রঙেরই হোক না কেন তাদের ভোটের অঙ্ক কষে, মানুষকে সেই ভোটের অঙ্কের বাইরে নিজেদের অধিকার সুরক্ষিত করবার দাবিতে সোচ্চার হতে হবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, আমাদের সঙ্গে আপনাদের মূল্যবান মতামত বিনিময় করবার জন্য। আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।